আজ 10 বছর পর বাড়ি ফিরছি। 10 বছর আগে ছিলাম একটা অপদার্থ ছেলে, যাকে বলা হয় খ্যাত। আমার ছিল না কোনো মেধা, ছিল না পড়ার প্রতি মনোযোগ, এবং ছিল না টাকা পয়সা। বলতে গেলে আমি সব দিক দিয়ে জিরো ছিলাম। আর আজ সে আমি টপ 5 বিজনেসম্যানদের একজন। নেই কোনো টাকার অভাব, নেই কোনো যোগ্যতার অভাব, কিন্তু 10 বছর আগে আমার সব কিছুর অভাব ছিল। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, তাহলে চলুন 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি, তাহলে বুঝতে পারবেন। 10 বছর আগে সকালে ঘুম যাচ্ছে, এমন সময় চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার কথা কাটাকাটি হচ্ছে। তোমার নবাবজাদা ছেলে কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? কি বলছো, এখনো ঘুম থেকে উঠিনি মানে? কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এত রাত করে বাসায় ফিরছে, তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কি পড়ালেখার ধারে কাছে নাই আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়? তামিমকে ডেকে নিয়ে আসো। আচ্ছা। এই বলে আমার রুমে আসতে যাব, তখনই আম্মা আমাকে দেখে বলল, এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠলো। ও, কাল রাতে কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। কি, আজকের পর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। যদি না পারিস তাহলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাল রাতে বাড়িতে ঢিল ছোড়াছুড়ি কেন? আজ থেকে যেন তোর নামে কোনো অভিযোগ না আসে। ওকে আর কোনোদিন করব না। যদি এইবার পরীক্ষায় ফেল করিস তাহলে তোকে বিলে চাষ করতে হবে আমার সাথে। আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই। আমি তামিম, বাড়ির একমাত্র সন্তান। আর বাবা কৃষক, আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। এখন এতটুকু, বাকিটুকু গল্পে জেনে নেবেন। আম্মু নাস্তা দাও, কলেজ যেতে হবে। কলেজে গিয়ে কি করবি? পড়ালেখা তো কিছুই করিস না। আব্বু আমাকে আরেকটা সুযোগ দিন না প্লিজ। ঠিক আছে, দিলাম, তবে শর্তটা মনে আছে তো? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। টেবিলে নাস্তা দিচ্ছি, খেয়ে কলেজে যা, আর কোনো ঝামেলা করিস না বাবা। আমি তুমি কোনো চিন্তা করিও না, আজ থেকে আর কারোর সাথে ঝামেলা করব না। তারপর নাস্তা করে কলেজ চলে এলাম। তারপর কলেজে ঢুকতেই কে যেন কলার টান মারলো। আমি পিছন ফিরে ঠাস করে কষে একটা মেরে দিলাম। সাথে সাথেই, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি এতক্ষণ খেয়াল করিনি যে কে আমার কলার টানলো। আমি তো অবাক, কারণ আমার কলার একটা মেয়ে টেনে ধরেছে, কিন্তু মেয়েটা আমার কলার ধরলো কেন? আপনি আমার কলার ধরলেন, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরে দিয়েছি। তুই জানিস আমি কে? আপনার পরিচয় আমার না জানলেও চলবে। মেয়েটা দেখতে খুব সুন্দর কিন্তু রাগী। এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর বন্ধুরা আসলো। আমার বন্ধুরা বলল অন্যদিকে, ওই খ্যাত ছেলেটির কি সাহস তোর মুখের উপর কথা বলে, আর তুই ওকে কিছুই বললি না কেন? কি রে অবনী, তুই ওই খ্যাত ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমি এত সহজে ওই খ্যাতটারে ছেড়ে দেব ভাবছিস? তোর কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, আর সেইটা ছুটি হলেই দেখতে পারবি। এখন চল ক্লাসে যাই। তারপর তারা ক্লাসে চলে আসলো। আমি তো ঠিক আছি, আর তোদের কেন মনে হলো আমাকে ভূতে ধরেছে? হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতে একটা মেয়েকে দেখে আমি অবাক, কারণ দরজা দিয়ে যে মেয়েটি আসছে সে আর কেউ নয়, সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করলাম, দোস্ত এই মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? কেন? না, একটু আগে মেয়েটাকে থাপ্পড় মারছিলাম তাই। কি, তুই জানিস ওকে? আমার জানার দরকার নেই, আগে বল ওই মেয়েটার নাম কি? অবনী, আর ও এই কলেজের সভাপতির মেয়ে। কি? এখন আমার কি হবে? আমি তো অবনীকে থাপ্পড় মারছি, এটা যদি তার আব্বুকে বলে দেয় তাহলে তো আমার কলেজে আর পড়া হবে না, তার সাথে বাড়ি থেকে চলে যেতে হবে, মনে মনে ভাবছিলাম। অন্যদিকে অবনী দেখ, ওই খ্যাতটা আমাদের সাথেই পড়ে। তাহলে তো আমার আরো সুবিধা হলো। আমিও তাই ভাবছি। তারপর দেখি স্যার ক্লাসে এসে আমাকে দেখে স্যার বলল, ক্লাসে কিছু এলিয়েন দেখতেছিস? তোমরাও কি তাদের মতো দেখতেছ? স্যার এখানে তো কোনো এলিয়েন নেই। তোমাকে দেখেই তো এলিয়েন মনে হচ্ছে। আর এতদিন পর কি জন্য ক্লাস করতে আসছো? 1 মাস পর তো তোমার পরীক্ষা, একবারে পরীক্ষা দিতে আসলেই তো হয়। আসলে স্যার আজ থেকে আমি ভালো হয়ে গেছি আর নিয়মিত ক্লাস করব।
আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তার থেকে আরও বেশি অবাক হলো স্যার, আর আমার বন্ধুরা অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতে পারেনি যে আমি আজ থেকে ক্লাস করব। ক্লাস করলে ভালো। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। তারপর সব ক্লাস করে যখনই বন্ধুদের নিয়ে গেটের বাইর হব, তখনই কে যেন খ্যাত খ্যাত করে আমাকে ডাকতেছে। আমি পিছনে পেরে দেখি অবনী আমায় ডাকতেছে। ওই খ্যাত, আমাকে বলতেছেন? এখানে তুই ছাড়া আর কে আছে? আচ্ছা আসতেছি, এই বলে আমার বন্ধুরা সহ আমি অবনীর কাছে গেলাম। ওই তোরা যা। আমরা যাব কেন? যেতে বলছি যাবি নাকি অন্য ব্যবস্থা করব? আচ্ছা যাচ্ছি। ওই তোর নাম কি? তামিম। আর কি জন্য ডাকতেছেন এটা বলেন। কেন, তোকে কি কাজ ছাড়া ডাকা যায় না নাকি? তা নয়, কিন্তু কেন ডাকলেন তা তো বলেন। ওই খ্যাত, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? এই বলেই ঠাস। আপনারা ভাবছেন থাপ্পড়টা আমার গালে লাগছে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, থাপ্পড়টা আমার গালেই লাগছে। আর ওর থাপ্পড়ের আওয়াজ শুনে যারা কলেজে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে মারলেন কেন? আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? সরি আফু। আবার ঠাস, আবার থাপ্পড় মারলো। এই বড়লোক মেয়েগুলো গরিবদের ভাবেটা কি? আমরা গরিব বলি কি আমাদের কোনো প্রাণ নেই? আমাদের কি কোনো ফিলিংস নেই? আমরাও তো মানুষ, এগুলো ভাবতেছি। আপনি আবার আমাকে মারলেন কেন? আজ থেকে আমায় ম্যাডাম বলে ডাকবি। কি বলে ডাকবি? ম্যাডাম বলে। এই তো, গুড বয়। আর শোন, কাল সকালে তাড়াতাড়ি আসবি। ওকে ম্যাডাম। তারপর অবনীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আম্মুকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। আর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। অন্যদিকে অবনী কলেজ থেকে বাড়ি ফিরে আর গান গেয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই শিমুল চৌধুরী মানে অবনীর আম্মু বলল, আজ আমার মেয়েকে এত খুশি লাগছে কেন? আমি একটা ছেলেকে ভালোবেসে তা ফেলেছি। কে সেই ছেলেটা, যে ছেলেটা আমার মেয়ের মন কেড়ে নিয়েছে? আম্মু, ছেলেটার নাম তামিম, কিন্তু তার স্ট্যাটাস আমাদের মতো অত হাই লেভেলের না। ও, তা ছেলেটাকে কি বলেছিস তুই? ওকে পছন্দ করিস বা ভালোবাসিস? না মা, আচ্ছা এসব এখন থাক না। ওইসব এখন খুব জোরে খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যা মা। তারপর অবনী ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে বিশ্রাম নেয় আর তামিমের কথা ভাবতে থাকে আর মুস্কি হাসে। এইদিকে চোখের পাতা জোড়া বন্ধ হয়ে গেল আর অমনি আমার ফোনে কল আসে। তারপর আমি ঘুমের ঘোরে কলটা রিসিভ করি। তো তুই কোথায়? আজ আসবি না? কেন বলতো, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আজকে আড্ডা দিবি না? সরি দোস্ত, আজ থেকে আমি আর আড্ডা দেব না। আচ্ছা তামিম, তুই কি আমাদের সেই বন্ধু তামিম নাকি অন্য কেউ? কেন বলতো? না মানে বুথের মুখে রাম নাম শুনতেছি তাই বললাম। এখানে রাম রামের কি হয়েছে? আমরা তো অনেক আড্ডা, অনেক সময় নষ্ট করেছি, আর সামনে পরীক্ষা, তাই ভাবলাম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর বাইরে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম আর বই নিয়ে পড়তে বসলাম। তারপর 10টার দিকে আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজ যায়। আর কলেজে গিয়ে তো আমি অবাক, কারণ বন্ধুরা পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো। আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তারপর 10টার দিকে আম্মু খাওয়ার জন্য ডাক দিল। ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যায়। কলেজে গিয়ে তো আমি অবাক, কারণ অবনী আজ শাড়ি পরে এসেছে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। ছি, আমি এসব কি ভাবতেছি? ও কোথায় আর আমি কোথায়?
ওরা বড় লোক, আমরা গরিব, ওদের সাথে আমাদের মানায় না। তারপর এইসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। অন্যদিকে অবনীরা, নীলা, আজ ওই খ্যাতটা আসেনি নাকি? জানি না রে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। চল। অবনী আর নীলা ক্লাসে ঢুকে নিজের সিটে গিয়ে বসলো আর এদিকে ওদিক তাকাচ্ছে। কিরে অবনী, কাকে খুঁজছিস? আরে ওই খ্যাতটা আসে নাই নাকি আজ? তারপর হঠাৎ অবনী আমার দিকে চোখ পড়তেই, দেখ নীলা, ওই খ্যাতটা কলেজে আসলো, অথচ আমার সাথে দেখা করেনি। এর একটা বিহিত করতে হবে। আজ ওর একটা বিহিত করতে হবে। ক্লাস ছুটি হোক, তারপর দেখাচ্ছি। এইদিকে। আমি ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে গেলাম। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোদের কি অবস্থা? সবাই একসাথে বলল, আমরাও ভালো দোস্ত। তারপর ক্লাসে চলে আসলাম। স্যার কিছু নোট লিখিয়ে দিলেন আর বললেন, আচ্ছা, কাল তোমাদের এই বিষয়ের উপর ক্লাস টেস্ট নেওয়া হবে, তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। সবাই একসাথে বললাম ওকে স্যার। তারপর স্যার আর কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। তারপর একে একে সব ক্লাস করে চলে আসতে যাব, তখনই দেখি অবনী গেটের ওইখানে দাঁড়িয়ে আছে। আমি অবনীকে না দেখার ভান করে চলে যেতে যাব, তখনই, ওই খ্যাত, তোকে সকালে আমার সাথে দেখা করতে বলেছিলাম মনে হয়। সরি, আসলে ভুলে গেছিলাম। কালকে সকালে আসার পর আমার সাথে দেখা করে তারপর ক্লাস করতে যাবি। আচ্ছা। এখন তুই যেতে পারিস। আচ্ছা যাচ্ছি, এই বলে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম। মাঝপথে, আচ্ছা দোস্ত, এই অবনী তোর পিছনে এভাবে লেগে আছে কেন? এই রে, এরা কিভাবে জানলো আমি অবনীকে থাপ্পড় মারছি? সত্যি তুই অবনীকে থাপ্পড় মেরেছিস? তাহলে তুই তো শেষ। আরে এমনি ভয়ে ভয়ে আছি, আর তুই সেখানে আরো ভয় দেখাচ্ছিস। কোথায় সাহস দিবি তা না, উল্টো আমায় আরো ভয় দেখাচ্ছিস। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি শত্রু, তা আজও জানতে পারলাম না। দোস্ত, এসব বাদ দে তো। কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কি কিছু ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকে আম্মুকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছি, খাবার দাও। আচ্ছা, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অন্যদিকে অবনীরা, অবনী, তুই এই খ্যাতটাকে সবসময় এভাবে ছেড়ে দিস কেন? আরে অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নেব। দেখ কাল কি করি। ভাবলাম মুখে তো বলে দিলাম, তামিমকে কি আমি শাস্তি দিতে পারবো না? আমি তামিম থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তামিমকে কি আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা? এইসব ভাবতেছিল, তখনই, কিরে, তুই কি ভাবছিলে তখন? সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো হুঁশ নাই? না, কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুইজন বাড়ি চলে আসলো। এদিকে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়তে বসলাম, কারণ কাল আমার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নিলাম। ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল। নাস্তা করে কলেজ চলে এলাম। কলেজে এসে সোজা অবনীর কাছে চলে গেলাম। কি রে, আজ তুই নিজেই চলে আসলি? যাক, ভালোই হলো। হ্যাঁ বলেন ম্যাডাম, কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, আর খুব জ্বলছে। তবুও সহ্য করে থাকলাম, কারণ এখন কিছু বললে হিতে বিপরীত হতে হবে। তার চেয়ে চুপ থাকাই ভালো। যা তো এখান থেকে। তারপর আমি সোজা ক্লাসে চলে আসলাম, আর আমি পকেট থেকে রুমালটা বের করে রক্ত মুছে আবার ঢুকিয়ে রাখলাম। তারপর আমার বন্ধুরা চলে এলো। বন্ধুদের সাথে একটু কথা বললাম। অন্যদিকে অবনী ভাবতে লাগলো, না, তামিমকে এইভাবে মারাটা ঠিক হয়নি। ধুর, এখন কি তামিমকে ভালোবাসার কথা বললে ও তো আমাকে মেনে নিবে না। তামিম তো আমাকে মেনে নিবে না, কারণ আজ আমি যা অন্যায় করলাম তার জন্য তামিম আমাকে ক্ষমা নাও করতে পারে। এখন কি করি? এইসব ভাবতেছিল অবনী। চল চল ক্লাসে যাই। তারপর অবনী আর তার বান্ধবীরাও চলে আসলো। এদিকে, কিরে দোস্ত, তোর ঠোঁট কাটলো কি করে? আরে তেমন কিছু না দোস্ত, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে। রাফির সাথে কথা বলতেছি, তখন স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে ঢুকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে তামিমকে? জি স্যার, আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, তুমি আমার কেবিনে আসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার আব্বুও। তারপর সভাপতি তারেক চৌধুরীর মানে অবনীর আব্বুকে বলল, তুমি সে তামিম যে প্রতিদিন আমার মেয়েকে বিরক্ত করো? ঠিক বুঝলাম না স্যার। তামিম, তোমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো। যা শুনে আমার নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। কোনো কথাই মুখে আসছে না। তবুও অনেক কষ্টে আমি বললাম, আমি কি জানতে পারি আমার কোন অপরাধে আমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো? কেঁদে কেঁদে বললাম, তুমি স্যারের মেয়েকে প্রতিদিন বিরক্ত করার অপরাধে তোমাকে টিসি দেওয়া হলো। ও বুঝতে পারলাম। বাবা চলো। কোথায় যাবি? কেন, বাড়ি যাব, কারণ এই কলেজে আর কোনো জায়গা নেই আমার। স্যার প্লিজ আমার ছেলেকে আরেকটা সুযোগ দিন। আমার ছেলে যতই খারাপ হোক না কেন এই কাজ করতে পারে না। আপনার ছেলে কেমন তা আমাদের জানা হয়ে গেছে। যেমন ছেলে তেমন বাবা। বাবাকে অপমান হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। সোজা গিয়ে সভাপতির কলার চেপে ধরে বললাম, মিস্টার তারেক চৌধুরী, আপনি আমাকে অপমান করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবাকে অপমান করবেন না। তারপর প্রিন্সিপাল এসে আমাদের ছাড়িয়ে নিয়ে তারপর আমার আব্বুকে বলল, এই যে মিস্টার, আজকের পর থেকে যেন আপনাকে আর আপনার ছেলেকে এখানে আর না দেখি। এখান থেকে বেরিয়ে যান। আব্বু চলো। তোকে আমি দেখে নেব। যত পারিস দেখে নিস। তারপর কথা না বলে বাবাকে নিয়ে বাহিরে এনে ক্লাসে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে বইগুলো নিয়ে বাহিরে চলে যাব। ঠিক তখনই, তামিম তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজে থেকে টিসি দেওয়া হয়েছে আমাকে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে অবনী বলে উঠল, তোমাকে কে টিসি দিছে? তার চাকরি আমি কেড়ে নিব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চায় না। আর মিস অবনী চৌধুরী, একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, আজ এই কলেজ থেকে আমাকে বাইর করে দেওয়া হয়েছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন এই কলেজটা আমার হবে। সেদিন দেখব তারেক চৌধুরীর সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ মিস্টার অবনী চৌধুরী। স্যার দোয়া করবেন। দোস্ত দোয়া করিস। এ বলে ক্লাস থেকে বাইর হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এতে কি আমার বিপদ শেষ, নাকি সামনে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে আমি আদৌ জানি না। আমাকে যে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে। অন্যদিকে অবনীরা, দোস্ত ওই খ্যাত এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না। তামিমকে কে টিসি দিছে? তাকে আমি কলেজ ছাড়া করব। কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস কি করে হয় আমার কলিজাকে কলেজ থেকে টিসি দেওয়ার? তুই কি তামিমকে, মানে ওই খ্যাতকে ভালোবাসিস? ওই একদম খ্যাত বলবি না। আর তামিমকে আমি খুব ভালোবাসি। তামিমকে ছাড়া আমি বাঁচবো না। সরি অবনী, আজ আমার জন্য তামিমকে টিসি দিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? কি? আসলে আমি আঙ্কেলকে বলেছি যে তামিম তোকে বিরক্ত করে, তাই আঙ্কেল কলেজে এসে তামিমকে টিসি দিচ্ছে। এখন আমি কি করব? আমি কি আমার তামিমকে হারিয়ে ফেলবো? না, আমি তামিমকে হারাতে চাই না, কিন্তু আমার বারবার কেন মনে হচ্ছে আমি হারিয়ে ফেলতে চলেছি। না, আজ যেই করেই হোক তামিমের বাসায় যেতে হবে। কিন্তু আমি তো তামিমের বাসা চিনি না। তো কি হয়েছে? তামিমের বন্ধু রাফি থেকে জিজ্ঞাসা করব। এইসব ভাবতেছিল তখন। কি ভাবতেছিস? কিছু না। অবনী এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে আমি আর আমার বাবা বাড়ি পৌঁছে গেলাম। তারপর বাবা বলল, যা শুনে আমার মাথার উপরে আকাশ পড়েছে। এমন অবস্থা হয়ে গেছে, একদিকে দুইটা ঝড়, আমি সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ি। বাবা বললেন যে, বন্ধুরা পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো।
যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো। আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি আর বাবা বাড়ি পৌঁছে গেলাম। তারপর বাবা যা বললো তা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। একদিনে 2টা জ্বর আমি সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ি। কারণ যখন বাড়িতে ঢুকতে যাব ঠিক সেই সময় আব্বু বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন? আমার রুমে। তুই আর এই বাড়ির কেউ না। কি বলছো এসব? আব্বু, তুমিও বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি? কি হয়েছে রে বাবা? তারপর আব্বু কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো আম্মুকে বলল। তারপর আম্মু এসে সোজা আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে ভাবতেও লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আম্মু শেষ পর্যন্ত আর বলতে না দিয়ে আব্বু বলে ফেললো, আজ থেকে তোকে আমরা ত্যায্যপুত্র করলাম, তুই এই বাড়ির কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনো দিন যেন তোর মুখ না দেখি। এইসব কথা শুনে মনে হচ্ছে আমাকে কেউ লাঠি দিয়ে মাথায় বাড়ি মারছে, আর মনে হচ্ছে পুরো আকাশটা যেন আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে 2টা জ্বর কিভাবে সামলাবো? 2টা জ্বর একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর এই বাড়িতে কোনোদিনই আসবো না, চলে যাচ্ছি, ভালো থেকো মা বাবা। অন্যদিকে অবনী আর নীলা আমাদের বাড়িতে গেল আমার খুঁজে, কিন্তু অবনী আদৌ জানে না সে আমাকে হারিয়ে ফেলছে। কিন্তু অবনী হাসি খুশি মুখে আমাদের বাড়িতে ঢুকলো। তখন আম্মু বলল, তোমরা কারা মামুনি? আমি অবনী। আন্টি তামিম আছে? তামিমকে কেন? তামিম তো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। কি? তামিম কোথায় গেছে? কিন্তু মা, তুমি তামিমের খোঁজ করতেছো কেন? আন্টি, আমি যে তামিমকে খুব ভালোবাসি। কিন্তু ও তো কোনোদিন বলেনি যে ও কাউকে পছন্দ করে। আমার ভুলের জন্য তামিমের আজ এই অবস্থা। কি ভুল করেছে মামুনি? আমার জন্যই তো তামিমকে টিসি দিয়েছে। আন্টি, তুমি যা করলে তার কোনো ক্ষমা নাই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কিছু বলতে পারলো না, কারণ আম্মু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। অবনী চিন্তা করে আজ তার জন্য আমার এই অবস্থা। আমি এখন কোথায় আছি, কি করছি? তারপর ভাবে, আচ্ছা রেল স্টেশনে গিয়ে দেখি সেখানে তামিম আছে কিনা, থাকলেও থাকতে পারে। তারপর অবনী রেল স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানেও আমি নেই। সে ভেবে নেয় সে কি আমাকে হারিয়ে ফেলতে চলেছে। এদিকে আমি আমার সব সার্টিফিকেট আর মোবাইল আর কিছু জমানো টাকা ছিল, সবকিছু নিয়ে বেরিয়ে পড়লাম অজানা রাস্তায় পাড়ি দিতে। জানি না কোথায় এই রাস্তার সমাপ্তি হবে, জানি না এখন কোথায় থাকবো। তারপর এইসব ভাবতে ভাবতে হাঁটতেছি। তারপর রেল স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটে। স্টেশনে ঢাকাগামী ট্রেনটাতে উঠে পড়লাম। তারপর ট্রেনটা নিজের মতো করে চলতে লাগলো, আর আমি বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কারণ এটাই তো নিয়তির খেলা। নিয়তির খেলা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখে পানি চলে এসেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। 8টার দিকে ট্রেনটা স্টেশনে থামলো, আর আমি স্টেশনে নেমে মোবাইলটা থেকে সিমটা খুলে ফেলে দিলাম, আর নতুন সিম ফোনে ঢুকিয়ে নিলাম। তারপর একটা দোকানে ঢুকে রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আবার আনমনে রাতের অন্ধকারে জ্যোৎস্না চাঁদের আলোয় যেন রাস্তাটা সৌন্দর্যের শোভা পেল। রাতের অন্ধকারে জ্যোৎস্না চাঁদের আলোয় যেন রাস্তাটা সৌন্দর্যের শোভা পেল। এইভাবে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি 12টা বেজে গেছে, আর মোবাইলে দেখি 6% চার্জ আছে। তারপর আশেপাশে চেয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি রাস্তায় একা হাঁটতেছি আর জ্যোৎস্না রাতে সৌন্দর্য উপভোগ করতেছি। কিন্তু এই সৌন্দর্য যে এখন আর আমার ভালো লাগে না, কারণ আমি আমার প্রিয় 2টা জিনিস হারিয়ে ফেলেছি। কিন্তু কি করব, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমার কেরিয়ার পড়াশোনা নিয়ে ভাবতে হবে। এসব ভাবতেছি, হঠাৎ দেখি কয়েকজন ছেলে একটা লোকের সাথে দস্তাদস্তি করছে। আমি বাধা দিতেই ওরা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল এবং পালিয়ে গেল।
এরপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন চোখ খুলে দেখি যেই মানুষটাকে বাঁচাতে গিয়ে আমি আঘাত পেয়েছি সেই লোকটি আর একটা মেয়ে আমার পাশে বসে আছে, হয়তো তার মেয়ে হবে। লোকটি আমার চোখ খোলা দেখে বলল, বাবা তোমার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু একটু ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তোমার নাম কি? তামিম। আর আপনি কে আঙ্কেল? আমি রফিক চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। মেয়ে? আর ইনিকে? মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আমি মাইশা চৌধুরী। আচ্ছা, তোমার বাবা মার নাম্বারটা দাও। আর তুমি কোথায় থাকো? আমার তো কেউ নাই আঙ্কেল, আর আমি ঢাকায় কাল রাতে আসছি। সত্যিটা তাকে বললাম না। কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, আপনারা আমার জন্য অনেক করছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিসের ঋণ? বাবার কাছে ছেলের কোনো ঋণ থাকে না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, এই আমাকে আর বলতে না দিয়ে আঙ্কেল বললে। তুমি আমাদের সাথেই থাকবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে থাকবে, ব্যাস। ওনাদের জোরাজুরিতে আমি ওনাদের সাথে যেতে রাজি হলাম। তারপর আঙ্কেল ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমরা কি তামিমকে বাসায় নিয়ে যেতে পারি? আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? অনেকটাই ভালো। হাত ছাড়িয়ে নিয়ে বললাম। হাত ছাড়িয়ে নিলেন যে? চুপ করে আছি। কি হলো, চুপ করে আছেন কেন? তখনই হঠাৎ আঙ্কেল ঢুকলেন, আর মাইশা আঙ্কেলকে দেখে, আব্বু, তামিমকে আমরা কবে বাসায় নিয়ে যেতে পারবো? আজকে নিয়ে যেতে পারবো। সত্যি বাবা, আজই নিয়ে যেতে পারবো? কিন্তু বুঝলাম না এই মেয়েটা এত খুশি কেন। এই মেয়ের হাব ভাব আমার ভালো ঠেকছে না। এসব ভাবছি তখনই আঙ্কেল বললেন, তামিম, তুমি রেডি হয়ে নাও। আমি পকেটে হাত দিয়ে দেখি যে আমার মোবাইলটা নেই। তাই আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা কথা বলবো? বলতে পারো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমার মোবাইলটা? আর বলতে না দিয়ে মাইশা বলল, এই নাও। আমি মোবাইলটা হাতে নিতেই অবাক হয়ে যাই, কারণ 100% চার্জ আছে। সাথে দেখি আমার মোবাইলের ওয়ালপেপারে মাইশার পিক, কিন্তু ওর পিক আমার মোবাইলের ওয়ালপেপারে ও কেন দিল? আমি মাইশার দিকে তাকাতেই মাইশা চুপি চুপি হাসতেছে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকতেছে না। এর মেয়ের মতলবটা। আমি আর কিছু না ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি রেডি। বলে যখনই উঠতে যাব তখনই আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল। ঠিক তখনই মাইশা আমাকে ধরে ফেললো। মাইশা, ওকে নিয়ে গাড়িতে অপেক্ষা করো, আমি বিল মিটিয়ে আসতেছি। ওকে আব্বু। তারপর মাইশা আমাকে ধরে নিচে নেমে এলেন, তারপর গাড়িতে বসালেন। কিছুক্ষণ পর আঙ্কেল চলে আসলো। আঙ্কেল গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, ড্রাইভার গাড়ি চালাও। ওকে স্যার। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে আপন মনে গাড়ি চালাতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর গাড়ি একটা বাড়ির সামনে থামলো, আর মাইশা আমাকে ধরে বাড়ির ভিতর নিয়ে গেল। তারপর একটা রুমে নিয়ে গিয়ে বসালো। তারপর মাইশা বাইরে চলে গেল, আর আমি খাটে বসে এদিক ওদিক চোখ বোলাতে লাগলাম। রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর এইদিকে মাইশার ছবি লাগানো। তার মানে এটা মাইশার রুম। কিন্তু মাইশা আমাকে কেন রুমে আনলো? এসব ভাবতেছি তখনই আবার মাথা ব্যথা শুরু হলো। তাই শুয়ে পড়লাম আর বাবা মায়ের কথা ভাবতেছি। হঠাৎ খেয়াল করলাম চোখ থেকে পানি ঝরছে। বাবা মায়ের কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতেই দেখি মাইশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলছি, এটা দেখে মাইশা হাত সরিয়ে নিল আর বলল, ও ঘুম থেকে উঠেছেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন, কিছু খেতে হবে, না হলে ওষুধ খাবেন কিভাবে? আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমি হাঁটতে চাইলে পড়ে যাব, কারণ আমার পেটে ব্যথা হবে। আমার তাকিয়ে থাকে থেকে মাইশা বলল, আপনি তো ভালোভাবে হাঁটতে পারবেন না। তারপর মাইশা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর ফ্রেশ করে এনে আমাকে বিছানায় বসালো। তারপর আবার মাইশা রুমের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর খাবার এনে আমার পাশে বসলো। মাইশা খাবারগুলো বেড়ে আমাকে খাইয়ে দিতে চাইলেন, কিন্তু আমি বাধা দিতে চাইলে আমাকে বাধা না মেনে আমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে ওষুধ খাইয়ে আবার চলে গেলেন। এভাবে কিছুদিন পার হয়ে যায়। এখন আমি অনেকটাই সুস্থ। এই কদিনে মাইশা আমার অনেক কেয়ার করেছে। আমি হাতে মোবাইলটা নিয়ে ফেসবুকে লগ ইন করে দেখি
একটা আইডি থেকে মেসেজ আসছে, সাথে আরও অনেক আইডি থেকে মেসেজ আসতেছে। মেসেজের রিপ্লাই দিতে গিয়ে দেখি রঙিন প্রজাপতি নামে একটা আইডি থেকে অনেকগুলো মেসেজ আসছে। মেসেজগুলো হচ্ছে, বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো। আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ফেসবুক আইডিতে লগ ইন করার পর যে মেসেজগুলো আসলো তা হলো, হাই, কেমন আছেন, কোথাও হারিয়ে গেলেন নাকি, কি হলো, কিছু বলছেন না কেন, এরকম আরও অনেক মেসেজ আসলো। কিন্তু একটি মেয়ের মেসেজ ছিল অন্যরকম, যা দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু কে এই মেয়ে যে আমাকে অনলাইন দেখতে না পেয়ে এত মরিয়া হয়ে উঠলো? কিন্তু কেন? দেখি আইডিটা অ্যাক্টিভ, দেখে মেসেজ দিলাম, হাই। হ্যালো, আপনি এতদিন কোথায় ছিলেন? জানেন, আপনাকে আমি অনেক মিস করেছি। একবারও বলে যেতে পারলেন না? জানেন, আপনার জন্য আমার কত চিন্তা হয়েছিল। কি বলে এই মেয়ে? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কে, আর আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন? আমি কে হই আপনার? আপনি আমার। এই মেয়ের কথা শুনে আমি তো অবাক। এই মেয়ে এসব বলে কি? কারণ মেয়েটা বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। কি? আপনি আমাকে চিনেন? আমার সম্বন্ধে কিছু জানেন? জানা লাগবে না, আমার শুধু তোমাকে চাই। আপনি পাগল হয়ে গেছেন মনে হয়। আচ্ছা, আপনার নাম কি আর বাড়ি কোথায়? আমার নাম সুমাইয়া, বাড়ি ঢাকা। আপনি আমাকে কেন ভালোবাসেন? আপনি খুব সুন্দর গল্প লিখেন, আর আমি আপনার গল্প পড়তে পড়তে কবে যে আপনাকে ভালোবেসে ফেললাম। এই মেয়ে বলেটা কি? সে নাকি আমাকে ভালোবাসে? সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। মিথ্যা বললাম আর কি। কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না? সরি, ইটস নট পসিবল ফর মি। আর একটা কথা বলে দিই, আপনি আমাকে অযথা বিরক্ত করবেন না, তাহলে আমি ব্লক দিতে বাধ্য হব। আচ্ছা, একটা কথা বলবো? বলেন, কি কথা বলবেন? ওকে, আমরা যখন ফ্রেন্ড তাহলে তুমি করে বলতে পারি তো? হোয়াই নট, শুধু ফ্রেন্ড, আর কিছু না কিন্তু। তাহলে ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তুই করে বলবো। এদিকে সুমাইয়া তো অনেক খুশি, মনে মনে বলতেছে, তামিম তুমি এখন কোথায় যাবা? আস্তে আস্তে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। ওকে, কোনো সমস্যা নাই। ডিনার করছো? না, তুই করছিস? না, এখন করব। আম্মু ডাকতেছে, আমি যাই। বাই, পরে কথা হবে। আচ্ছা, যা। ওকে, সুমাইয়ের সাথে কথা বলে অফলাইনে চলে আসলাম এবং ফোনটা চার্জে বসিয়ে ফ্রেশ হতে গেলাম। হঠাৎ অবনী স্বপ্নে দেখে অবনীর মন খারাপ, তাই অবনী বাড়ি থেকে হাঁটতে হাঁটতে পার্কের দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর পার্কে পৌঁছে যায়, কিন্তু পার্কে যখন ঢুকতে যাবে অবনী দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে কাঁধে মাথা রেখে কথা বলছে। অবনী আর একটু এগিয়ে গিয়ে আরো ভালো করে লক্ষ্য করে দেখেছে সেই ছেলেটাকে অবনী চিনে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো আমি। কিন্তু অবনী আমার পাশে থাকা মেয়েটিকে চিনতে পারেনি, তাই অবনী আমার কাছে যখন আসতে যায় তখন আমি আর মেয়েটি চলে যেতে থাকি। কিছুক্ষণ যাওয়ার পর দেখে আমি আর মেয়েটি উধাও হয়ে যাই। অবনী না বলে চিৎকার করে ওঠে, যার কারণে শিমুল চৌধুরীরও ঘুম ভেঙে যায়। অবনী আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি ফ্রেশ হয়ে বাইরে হতে মাইশা রুমে আসলো আর বলল, চলো ডিনার করতে। আপনি যান, আমি আসতেছি। মাইশা চলে গেল। আমি কিছুক্ষণ পর নিচে এলাম। নিচে এসে চেয়ারে বসলাম। তারপর মাইশা প্লেটে খাবার বেড়ে দিল, আমি খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে আঙ্কেল বলে উঠলো, তামিম তোমার এখন কেমন লাগছে? আঙ্কেল পুরোপুরি ভালো। তুমি কোন ইয়ারে পড়ো? ইন্টারে ফাইনাল ইয়ারের পরীক্ষা দিব, কিন্তু দিতে পারিনি। কাল তোমাকে মাইশা কলেজে ভর্তি করিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তোমার সার্টিফিকেটগুলো আছে তোমার সাথে? আছে। মাইশা তাহলে কালকে তামিমকে নিয়ে ভর্তি করিয়ে দিস। ওকে বাবা। না, তার দরকার হবে না, আমি নিজেই ভর্তি হয়ে নিব। আচ্ছা বাবা, তোমরা যা ভালো মনে করো। আরেকটি কথা ছিল। কি কথা আঙ্কেল, বলেন। কাল থেকে তুমি ক্লাস করে এসে আমার সাথে অফিস সামলাবে। এটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আঙ্কেল এটা কি বললো? আপনি আমাকে চিনেন না, অথচ
আমাকে চেনে না, অথচ আমাকে বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব নিতে বলছেন, কিন্তু আমি তো এই দায়িত্বটা নিতে পারবো না। আঙ্কেল, এসব কি বলছেন? আমার পক্ষে এগুলো সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনার কোম্পানি সামলানোর মতো যোগ্যতা আমার নাই। কাল থেকে তুমি আমার সাথে অফিস সামলাবে। কিন্তু তখন আর বলতে না দিয়ে আঙ্কেল বললেন, কোনো কিন্তু না, তুমি সামলাবে মানে সামলাবে, আমি আর কিছুই শুনতে চাই না। কিন্তু আঙ্কেল, আপনি আমাকে চিনেন না, জানেন না, অথচ আমাকে আপনার কোম্পানি সামলানোর দায়িত্ব দিচ্ছেন কেন? কারণ আমি জানি তুমি কোনোদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? আচ্ছা, আমি যদি কোনোদিন আপনার সাথে ভুলে বিশ্বাসঘাতকতা করে ফেলি, আল্লাহ তাআলা না করুক, তখন কি আমার ক্ষমা হবে যদি তা ক্ষমার যোগ্য না হয়? আমি জানি তুমি কোনোদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আর করলেও নিজের ছেলে ভেবে শাস্তি দেব, তারপর আবার আপন করে নিব। আঙ্কেল বলে আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতেছে। মায়ের সাথে খেয়াল করতে পেরে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়তেছে, তাই তো কান্না পাচ্ছে। আর যদি তারা থাকতো তাহলে কতই না ভালো হতো। তামিম, তুমি কি আমাকে এখনো আপন ভাবতে পারোনি? তা না আঙ্কেল, এই বলে খাবার রেখে ছাদে চলে আসলাম। কি হলো, ও এইভাবে চলে কেন? হয়তো মা বাবার কথা মনে পড়েছে, হয়তো তাই মনে হয় চলে গেছে। হয়তো মন খারাপ হয়েছে, তুই গিয়ে দেখতো। ওকে বাবা। এই বলে মাইশা খাবার শেষ করে আমার রুমে এসে দেখে আমি রুমে নেই, তারপর ছাদে চলে আসে। তখন আমি ভাবতে লাগলাম, বাবা তুমি আমাকে ভুল বুঝলে। তোমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও তোমাদের সাথে কথা বলতে পারছি না তোমাদের সাথে দেখা করতে। কেন বাবা? আমার তো কোনো দোষ ছিল না, তবু কেন বাবা মা তোমরা আমায় ভুল বুঝলে? এইসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছনে ফিরে দেখি মাইশা দাঁড়িয়ে আছে। আমি মাইশাকে দেখে বললাম, ম্যাডাম আপনি এখানে? আসতে হলো, তবে আমাকে একদম ম্যাডাম ডাকবে না। আপনারা কোথায় আর আমি কোথায়? আপনাকে ম্যাডাম না বলে কি বলে ডাকবো? আমাকে তুমি নাম ধরেই ডাকবে। এই বলে মাইশা আমার দিকে এগোতে থাকে, আমি পিছুতে লাগলাম। এক পর্যায়ে আমি দেওয়ালে লেগে গেলাম, কিন্তু মাইশাও সামনে এগোতে থাকে। শেষ পর্যায়ে মাইশা আমার একদম কাছে চলে আসে। আমি মাইশার হার্টবিট একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। এই প্রথম কোনো মেয়ের একদম কাছাকাছি দাঁড়ালাম, কিন্তু এই মেয়েটা করছেটা কি? আমি আর চুপ না থাকতে পেরে বললাম, ম্যাডাম কি করছেন? তামিম, একটা কথা বলবো? বলেন, কিন্তু আর একটু দূরে যান। আচ্ছা, যাচ্ছি। এবার বলেন, কি বলবেন আপনি? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন, আমার মতো একটা খ্যাত ছেলেকে কি কেউ ভালোবাসতে পারে? তাহলে আমার পথ ক্লিয়ার, এই কথাটা মনে মনে ভাবলো মাইশা। এছাড়া আমার একটা কথা বাকি আছে, কিন্তু তোমাকে যে কিভাবে বলি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে অবশ্যই রাগ করব। আই লাভ ইউ তামিম। হসপিটালে তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এই প্রথম আমি কাউকে আমার ভালোবাসার কথা জানালাম। তুমি কি আমাকে তোমার সব দুঃখ কষ্টের ভাগিদার হতে দিবে? প্লিজ, তুমি আমায় ফিরিয়ে দিও না। এই মেয়ে বলে কি, আমি তো ওকে পছন্দ করি, কিন্তু আমার পক্ষে যে মাইশাকে ভালোবাসা পসিবল না। আপনার মাথা ঠিক আছে ম্যাডাম? কেন আমার মাথা ঠিক থাকবে না? কেন? আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নাই। কোনো কিন্তু নাই। আপনি ঠিক থাকলে আমাকে ভালোবাসার মতো বোকামি করতেন না। কেন? তোমাকে ভালোবাসি বোকামি নাকি? তা নয় তো কি, আমি কোথায় আর আপনি কোথায়? আমি একজন সাধারণ ঘরের ছেলে, আর তার চেয়ে বড় কথা হলো আমি আঙ্কেলের মনে কষ্ট দিতে পারবো না, তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। তুমি যদি আমাকে আরেকবার ভালোবাসার কথা বলো, তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার কথা শুনে মাইশা ভয় পেয়ে যায়, তাই মাইশা কিছুক্ষণ ভাবার পর বলল, না, তুমি আমাকে না ভালোবাসো, তবু এই বাড়ি ছেড়ে চলে যেও না প্লিজ। তুমি আমাকে না ভালোবাসো, কিন্তু আমরা ফ্রেন্ড তো হতে পারি। ওকে ডান, বাট অনলি ফ্রেন্ড, আর কিছু না, মনে থাকে যেন। ফ্রেন্ড। আমরা যেহেতু ফ্রেন্ড, তাহলে আমরা তুমি করে বলতে পারি তো? ওকে, সমস্যা নাই ম্যাডাম। সরি মাইশা মহারানী। ইটস ওকে। এরপর আর হলে কোনো ক্ষমা নাই। রাত তো অনেক হলো, চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, তুমিও যাও। এবার আমি ছাদ থেকে নেমে আমার রুমে চলে গেলাম,
কিন্তু মাইশা ছাদ থেকে নিচে নেমে সোজা তার বাবার রুমে চলে যায় আর তার বাবাকে বলে, বাবা আসবো? আয় মা, কিন্তু তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে দিবে তো? অবশ্যই দিব। আমার মেয়ে আমার কাছে কিছু চাইবে আর আমি দিব না, এটা কখনো হয়েছে? কিন্তু বাবা, এটা অন্য সব কিছুর থেকে একদম আলাদা। আমি যদি আমার ভালোবাসার মানুষকে চাই তাহলে কি তুমি আমাকে দিতে পারবে? অবশ্যই দিব। কিন্তু সেই ছেলেটি কে যাকে তুই আমার কাছে চাইছিস? বাবা, তাকে তুমি খুব ভালো করে চেনো। কিন্তু কে বলতো? যে আমার প্রাণ বাঁচিয়েছে, আমি তাকে ভালোবাসি। কিন্তু ও আমাকে ভালোবাসে না, আমার ভালোবাসা গ্রহণ করে না, আমাকে ফিরিয়ে দিয়েছে। তামিম তো খুব ভালো ছেলে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। এখন বল আমাকে কি করতে হবে? তামিমকে সবসময় আমার সাথে থাকতে বলবে, এটাই হবে। শুধু এটুকুই? আচ্ছা, আমি বলে দিব। থ্যাংক ইউ আব্বু। রাত অনেক হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। ওকে আব্বু। এই বলে মাইশা আঙ্কেলের রুম থেকে সোজা তার রুমে চলে গেল আর আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আমি রুমে গিয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠতেই আঙ্কেল যা বললো তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আঙ্কেল বললেন যে, বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো। আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পাখির কিচিরমিচির শব্দে যেন মনটা ভালো হয়ে গেল। ছাদে আরও কিছুক্ষণ থেকে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কেউ দরজায় নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে দেখি মাইশা দাঁড়িয়ে আছে। মাইশাকে আমি বললাম, তুমি এইখানে? তুমি উঠছো নাকি দেখতে আসলাম। আমি তো অনেক আগেই উঠেছি। ও, তো এতক্ষণ কি করেছো? এই তো শুয়েছিলাম। কোনো কিছু বলবে নাকি? নাস্তা করতে হবে। কলেজে যাবে না? এত তাড়াতাড়ি কলেজে গিয়ে কি করব? আর আমি তো ভর্তিও হয়নি। কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? 9:30 বাজে। এখনই নাস্তা করে কলেজে যেতে হবে। ওকে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। এই বলে মাইশা চলে গেল। আমিও রেডি হয়ে নিচে গেলাম। তারপর চেয়ারে গিয়ে বসে পড়লাম। নাস্তা করা শেষে আঙ্কেল বলল যে, তামিম, তোমাকে একটা কথা বলার ছিল। জি আঙ্কেল, বলুন। এতে পারমিশন নেওয়ার কি আছে? বলছিলাম কি, তুমি মাইশার সাথে সবসময় থাকতে পারবা? পারবো। আমি তো ওর কলেজে ভর্তি হব। তাহলে তো চিন্তা করছেন কেন? আচ্ছা, তুমি গাড়ি চালাতে পারো? পারি আঙ্কেল। তাহলে তার কোনো চিন্তাই হবে না। ঠিক বুঝলাম না আঙ্কেল। তুমি মাইশার সাথে একসাথে কলেজে যাবে, আর কলেজ ছুটি হলে মাইশাকে বাড়িতে ড্রপ করে অফিসে আসতে পারবা। আরে নাও কাট, অফিসে চলে আসিও। পারবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তুমি এখন তোমার সকল কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে যাও। ওকে আঙ্কেল। এই বলে রুমে গিয়ে সব কাগজপত্র নিয়ে নিচে চলে এলাম আর মাইশাকে বললাম, মাইশা চলো। দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা যাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। এই বলে আমি গাড়ি বাহির করতে গেলাম। গাড়ি বাহির করে গাড়িতে বসে মাইশার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওনার আসার কোনো খবরই নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি মাইশা একটা নীল শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। সব মিলিয়ে মাইশাকে একদম নীল পরীর মতো লাগতেছে। আমি দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলাম। ওর থেকে চোখ ফেরাতেই পারছি না, কিন্তু আমি ওর প্রতি দুর্বল হলে চলবে না। এইসব ভাবছি আর মাইশার দিকে তাকিয়ে। এই যে, কি দেখছো এইভাবে? আমি নিশ্চুপ। এই কি হলো, কথা বলতেছো না কেন? কি 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 এইভাবে কি দেখতেছো? কই কিছু না তো। শাড়িতে আমায় কেমন লাগছে? এই প্রথম পরলাম। একদম পেতনির মতো লাগতেছে। কি, আমি পেতনি? আচ্ছা, এইসব কথা থাক, কলেজে যাওয়া যাক। চলো। তারপর গাড়ি ড্রাইভ করে কলেজে চলে আসলাম। আমি মাইশাকে ক্লাসরুমে চলে যেতে বলে সোজা প্রিন্সিপাল রুমে চলে গেলাম আর বললাম, স্যার আসতে পারি? ইয়েস, কামিং।
আমি রুমে ঢুকলাম আর প্রিন্সিপাল স্যার বলল, কি জন্য আসছ? ভর্তি হতে আসছি স্যার। কোন বর্ষে? ফাইনাল ইয়ারে। কি, আর 1 মাস পর তোমাদের পরীক্ষা, আর তুমি এখন ভর্তি হতে আসছো? আগে কলেজ থেকে টিসি দিচ্ছে, তাই পড়তে পারিনি। তোমার কাগজপত্রগুলো দাও। আমি কাগজগুলো স্যারকে দিলাম। স্যার কিছুক্ষণ দেখে আমাকে বললেন, তোমাকে তাহলে রফিক পাঠাইছে? জি স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে আগের কলেজ থেকে কেন টিসি দিছে? স্যার, কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা বললাম। সভাপতির গায়ে হাত তুলছো কেন? কারণ উনি আমার বাবার নামে গালি দিয়েছে, তাই। যদি এই কলেজে এরকম করো তাহলে তো তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। স্যার, এই ভুল দ্বিতীয়বার আর হবে না। তোমাকে কলেজে ভর্তি করাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আমি আপনার সকল শর্তে রাজি স্যার। তুমি কলেজে কোনো রকম মারামারি ঝগড়া করতে পারবে না, যে কোনো অবস্থাতেই তুমি ঝগড়া করবে না। আর যদি করো তাহলে তোমাকে এই কলেজ থেকেও টিসি দেওয়া হবে। এবং যাতে অন্য কলেজে ভর্তি হতে না পারো সে ব্যবস্থাও করব। ওকে স্যার, আমার দ্বারা এই কলেজে কোনো ঝগড়া হবে না। ওকে, এখন ক্লাসে যাও আর ভালোভাবে পড়ালেখা করো। আর 1 মাস পর তোমাদের ফাইনাল পরীক্ষা। স্যার, আমি তো ফাইনাল ইয়ারের রুম চিনি না। এখান থেকে বাইরে হয়ে নিচে নেমে অপর বিল্ডিং এর 2য় তলায় তোমাদের ক্লাসরুম। ধন্যবাদ স্যার। এই বলে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাইরে হয়ে সোজা ক্লাসরুমে চলে গেলাম। ধন্যবাদ স্যার। ক্লাসে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছেন। আমি স্যারকে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। তোমার নাম কি? আমি তামিম, কলেজের নতুন। ওকে, সিটে গিয়ে বসো। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কোথাও জায়গা খালি নাই। আমি একটু এগোতেই একটা মেয়ে তার পাশে বসতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে তার পাশে বসলাম। স্যার কিছু নোট লিখে দিয়েছেন, সেগুলো তুলে নিলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেলে তার পাশের মেয়েটি থাকা আমাকে বলল, হাই, আমি সুমাইয়া। আপনি? এই সে সুমাইয়া, যার সাথে আমার ফেসবুকে কথা হয়। তাই আপনারা কনফিউজ হবেন না, আস্তে আস্তে সব পরিচয় হয়ে যাবে। জি, আমি তামিম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি, না। এর মধ্যে স্যার ক্লাসে চলে আসলো, তবুও এই মেয়ের বকবকানি বন্ধ হচ্ছে না। কেন? নিজেকে কি মনে করেন? একটা মেয়ে নিজ থেকে আপনাকে ফ্রেন্ড হওয়ার অফার করতেছেন বলে কি আপনি সেলিব্রিটি হয়ে গেছেন নাকি? আচ্ছা ফ্রেন্ড, এখন একটু চুপ থাকুন। স্যার ক্লাস করাচ্ছেন, দেখছেন তো নাকি? ওকে, চুপ থাকলাম। আচ্ছা, আমরা যখন ফ্রেন্ড তো তুমি করে বলা যায় না? যা ইচ্ছা বলেন, তবু একটু কম কথা বলেন। ওকে, আর কথা বলবো না। একে একে সব ক্লাস করে বাইরে এসে গাড়ির পাশে মাইশার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো আসতেছে না কেন। কিছুক্ষণ পর দেখি সুমাইয়া আর মাইশা একসাথে বাহির হচ্ছে। তারপর মাইশা এসে বলল, চলো তামিম, একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কেন? আমার খুব খিদে লাগছে। এত কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো, রেস্টুরেন্টে চলো। ওকে ম্যাডাম। এই সুমাইয়া, গাড়িতে ওঠ। উনিও যাবেন নাকি? কেন, তোমার কোনো সমস্যা নাকি? না, আমকোর কোনো সমস্যা হবে না। এই মেয়ে তো মেয়ে না, যেন একটা রাক্ষসী। কথা শুরু করলে আর বন্ধ হয় না। কি বলছো বিড়বিড় করে? কই কিছু না তো। তাহলে গাড়ি স্টার্ট দাও আর তাড়াতাড়ি চলো। ওকে, আমি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর একটা স্পেশাল কেবিনে বসলাম। কি খাবি? অর্ডার দে। তুই অর্ডার দে না। তামিম, তুমি কি খাবে? তোমরা যা খাবে আমিও তা খাবো। ওকে ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। দে। ওয়েটার, ওয়েটার, একটু এদিকে এসো। জি ম্যাম, বলেন কি খাবেন? এই খাবারগুলো নিয়ে আসো। ওকে ম্যাম। মাইশা খাবার আনতে আনতে আমি মুখ ধুয়ে চলে আসি। ওকে, যাও। আমি মুখ ধুয়ে চলে আসলাম। আমি চলে আসার পর সুমাইয়া মাইশাকে বলল, মাইশা, ছেলেটা কে রে? দেখতে খুব হ্যান্ডসাম। আমার তো প্রেম করতে ইচ্ছা করতেছে রে। আমার সেটিং করিয়ে দে না রে। খবরদার, ওর দিকে চোখ দিলে তোর খবর আছে। ও তোর হবু দুলা ভাই লাগে। তুই তাহলে ওকে ভালোবাসিস? খুব ভালোবাসি। আব্বু বলছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিবে। তোর কপাল তো ভালো রে। কেন? কারণ এমন একটা হ্যান্ডসাম বর পাইছস। আমি খুব খুশি।
আমি তামিমকে খুব ভালোবাসি। এর মধ্যে খাবার চলে আসলো। আমিও মুখ ধুয়ে চলে আসলাম। আমাকে আসতে দেখে ওরা দুজনেই চুপ হয়ে গেল। আমি গিয়ে বসে পড়লাম। তারপর খাওয়া শেষে বিল দিয়ে মায়েশাকে আর সুমাইয়াকে ড্রপ করে দিয়ে আঙ্কেলের অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আঙ্কেলের দেওয়া অফিসের ঠিকানায় পৌঁছালাম। আমি গাড়ি থেকে নেমে দেখি অনেক বড় একটা কোম্পানি, আনুমানিক 16 তলা হবে। আমি লিফট দিয়ে 8ম তলায় উঠে সামনের দিকে এগোতে লাগলাম। সামনে দেখি আঙ্কেলের কেবিন। আমি আঙ্কেলের কেবিনে নক করলাম। আসতে পারি আঙ্কেল? তামিম, তুমি ভিতরে আসো, চেয়ারে বসো। ওকে আঙ্কেল। আমি গিয়ে চেয়ারে বসে পড়লাম। মাইশাকে বাড়িতে ড্রপ করে দিয়েছো তো? আঙ্কেল। রেস্টুরেন্ট থেকে দুইজনে খেয়ে এসেছি। এই বলে কাকে যেন কল করলো আঙ্কেল আর বলল সব স্টাফদের মিটিং রুমে যেতে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, চলো মিটিংয়ের রুমে যাব। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে একটা রুমের সামনে আনলো। দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম অনেক বড় একটা রুম, যার মধ্যে অফিসের সব এমপ্লয়ের উপস্থিতি রয়েছে। এমপ্লয়ি প্রায় 750 জন। আঙ্কেল আমাকে নিয়ে আঙ্কেলের পাশে একটা চেয়ারে গিয়ে বসালো। আজ আপনাদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমার কোম্পানির দায়িত্ব অন্য কারো উপর দিব। আর যাকে দিব সে হচ্ছে আজ থেকে এই কোম্পানির নতুন সিইও হবে তামিম। আঙ্কেলের কথা শুনে আমি তো অবাক। আঙ্কেল এটা কি বললেন? আঙ্কেল আপনি ভেবে বলছেন তো? এই ছেলেটি হলো আমার মেয়ের হবু বর। আর আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমি ভেবে বলতেছি আজ থেকে এই কোম্পানি তোমার না। আঙ্কেল একটু বাইরে আসবেন, কিছু কথা আছে। এখানে বলতেছি না, কারণ এখানে কোম্পানির সব স্টাফরা আছে। আঙ্কেল আর আমি বাইরে চলে এলাম। আঙ্কেল বললেন, আঙ্কেল আপনি এসব কি বলতেছেন? কনফারেন্স রুমে আপনার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এইসব কি? এই কোম্পানির দায়িত্ব আমি কিভাবে নিব? আমি তো একটা সাধারণ পরিবার হলে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি আমাকে ভালো করে চিনেনই না, তারপর আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিয়ে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজ থেকে কোম্পানি নিবে মানে নিবে। আর যদি তুমি তোমার বাবা হতাম তাহলে কি আমাকে এভাবে ফিরিয়ে দিতে? সরি আঙ্কেল, আমি এটা পারবো না। হ্যাঁ, ফিরিয়ে দিতাম। কিন্তু কেন? ওকে আঙ্কেল। আরেকটা কথা আঙ্কেল, মাইশের সাথে আমার বিয়ে মানে বুঝলাম না। মাইশা তোমাকে খুব ভালোবাসে, তাই আমি ওকে কথা দিয়েছি মাইশের সাথে তোমার বিয়ে দিব। আচ্ছা, আপনার যা ভালো মনে করেন তাই করেন। চলেন, ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দুইজনে আবার কনফারেন্স রুমে চলে আসলাম। আঙ্কেল আবার বললেন, আর আপনাদের একটা সুখবর দেওয়ার আছে। আগামী মাসের 26 তারিখে তামিম আর মাইশার এঙ্গেজমেন্ট। সো সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। পার্থ, তুমি তামিমকে অফিসে সবকিছু বুঝিয়ে দাও। ওকে চলেন। তারপর পার্থ সাহেব একে একে সব আমাকে বুঝিয়ে দিলেন, কিন্তু আমি একটু কম এডুকেটেড হওয়ায় সবকিছু বুঝতে পারিনি, তবে কিছু কিছু বুঝতে পারছি। এরপর আমি সবকিছু বুঝে নিয়ে আঙ্কেলের কেবিনে গিয়ে আঙ্কেলকে বললাম যে, বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এরকম আরও মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবে কিছু কিছু বুঝতে পারছি। এরপর আমি সবকিছু বুঝে নিয়ে আঙ্কেলের কেবিনে গিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার কি কোনো কাজ আছে? নাই কেন, তোমার কি কোনো কাজ আছে? আসলে আঙ্কেল কয়েকদিন পরেই আমাদের পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া দরকার। যাও আর ভালোভাবে পড়ো। ওকে আঙ্কেল। এই বলে আমি অফিস থেকে বাইর হয়ে সোজা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গাড়ি পার্ক করে সোজা রুমে চলে গেলাম। আর রুমে গিয়ে দেখি মাইশা আমার খাটে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম পরীর মতো লাগতেছে। মন চাচ্ছে গিয়ে একটা কিস দিয়ে দিই, কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, না তামিম, তোর জন্য শান্তি নাই রে, তাই তুই মাইশার কাছ থেকে দূরে থাক, এতে তোর ভালো হবে। আমি আর কিছু না ভেবেই সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাইর হয়ে দেখি মাইশা বসে আছে। আমাকে ওয়াশরুম থেকে বাইর হতে দেখে মাইশা বলল, তুমি কখন আসছো?
এই মাত্র আসলাম, কিন্তু তুমি আমার রুমে কি করছো? রুম গোছানোর জন্য আসছিলাম, কিন্তু হঠাৎ করেই ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে পড়ি। আই এম সরি তামিম। ইটস ওকে, আর যেন আমার রুমে ঘুমাতে না দেখি। আমার বাড়িতে থাকো আর আমাকেই তোমার রুমে শুতে না বলছো? হাস্যকর তাই না? ওকে, তুমি যখন বলছো তাহলে আর ঘুম যাব না। তাই তো, আমি তার বাড়িতে থাকি অথচ আমি তাকেই বলছি আমার রুমে না আসতে। সত্যি হাস্যকর ব্যাপার। না, আসতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ এটা তো তোমার বাড়ি। আচ্ছা, তুমি অফিস থেকে চলে আসছো কেন? সামনে তো আমাদের পরীক্ষা, প্রস্তুতি নিতে হবে তো, তাই চলে আসলাম। ও ভালো, আমারও অনেক অধ্যায় বাকি রয়ে গেছে, চলো দুজনে একসাথে শেয়ার করে পড়ি। ওকে, কি করব, আমারও যে অনেক পড়া বাকি, তাই না করলাম না। ওকে, কি খাবে, কফি নাকি চা? তুমি বানাবে নাকি? আমি বানাবো। তাহলে তো কফি খেতে হয়। ওকে, তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। ওকে, মাইশা রান্নাঘরে চলে গেল আর আমি বই নিয়ে খাটের উপর বসে পড়লাম। কিছুক্ষণ পর মাইশা কফি নিয়ে আসলো, দুজনে কফি খেতে খেতে আড্ডা দিলাম। কফি খাওয়া শেষ হলে দুজনে বই নিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পরে মোবাইলটা নিয়ে ছাদে চলে আসলাম। তারপরে পুরোনো সিমটা অ্যাক্টিভেট করে রাফিকে কল দিই। কয়েকবার রিং হওয়ার পর কলটা রিসিভ করলো রাফি। হ্যালো রাফি। কে ভাই আপনি? তোর বাপ বলতেছি। ধুর, আমার বাপ আমার সামনে বসে আছে, তাহলে তুই আমার কোন মায়ের জামাই রে? রাফি, ফাইজলামি বাদ দে, বল তোরা কেমন আছিস? আমরা ভালো আছি না খারাপ আছি তার খবর নেওয়ার কি দরকার? 2 মাস হয়ে গেল, আমাদের কোনো খবর নিছিস? আমরা বেঁচে আছি কিনা মরে গেছি তার কোনো খোঁজ খবরও তো নিসনি। আসলে সরি ভাই, আমি খুব কষ্টে ছিলাম, তাই তোদের সাথে কথা বলতে পারিনি। কি কষ্ট রে ভাই? আর তুই এখন কোথায় আছিস? আমি এখন ঢাকায় আছি। আচ্ছা, আব্বু আম্মু কেমন আছে রে? ওদের জন্য খুব মন খারাপ করছে। আঙ্কেল আন্টি একদম ভালো নেই। তুই যাওয়ার পর এমন একটা দিন নাই যে আঙ্কেল আন্টি তোর কথা জিজ্ঞেস করেনি। কি কি জিজ্ঞেস করছিল রে, বল না। তুই কোথায় আছিস, আমাদের সাথে কথা হয় কিনা। আন্টি বলেছে তোকে নাকি ভুল বুঝে বাড়ি থেকে বাইর করে দিছে, কিন্তু কেন? আচ্ছা রাফি, আব্বু আম্মু কি আমাকে ক্ষমা করেছে? আন্টি তো আমাদের সাথে কথা বলেই বলে, রাফি তোমরা আমার ছেলের সাথে কথা হলে বলবা বাড়ি ফিরে আসতে, আমরা ক্ষমা করে দিছি। সত্যি? কিন্তু কিসের জন্য এই ক্ষমা, আমি তো কিছুই বুঝি নাই, আমাকে একটু বলবি? পরে বলবো। আর আমি কালই চট্টগ্রাম চলে আসব, কারণ আমার আব্বু আম্মু যখন আমাকে ক্ষমা করে দিয়েছে তাহলে আমি বাড়িতে চলে আসব। কিন্তু কিসের জন্য এই ক্ষমা, আমাকে বলবি কি? আগে আমি আসি, তারপর বলবো নি। আমি তো কালকে চট্টগ্রাম ফিরে আসতেছি, তখন যা জানতে হয় তা জানতে পারবি। ওকে, কাল কয়টায় আসবি? সকালের বাসে চলে আসব। আচ্ছা, পরে কথা হবে রে। ওকে দোস্ত, ভালো থাকিস। রাফির সাথে কথা বলে কলটা কেটে দিয়ে পিছন তাকিয়ে তো আমি অবাক, দেখি যে ওখানে মাইশা ধরে আছে। ও এখানে আসলো কখন? কিন্তু তুমি তো বলেছো তোমার বাবা মা নেই, তাহলে আব্বু আম্মু ক্ষমা এসব কিছুই বুঝতেছি না। আর তুমি কাল কোথায় যেন যাবে বলছিলে? সবকিছু যখন জেনে গেছেন তাহলে সত্যি কথাটা বলে ফেলি। কি সত্যি বলো? তারপর কলেজে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা মাইশাকে বললাম। আর কাল সকালে নাস্তা করে আমি আবার আমার গ্রামের বাড়িতে ফিরে যাব। কাল কেন, একেবারে পরীক্ষা দিয়ে যাও, কারণ পরীক্ষা তো আর বেশি দিন নাই, তাই না? ওকে, পরীক্ষা দিয়ে যাব, কারণ পরীক্ষা দিতে না পারলে পরবর্তীতে আবার একই ক্লাসে ভর্তি হওয়া অনেক লজ্জার ব্যাপার, তাই না করিনি। পরীক্ষা শেষ হলে তোমার সাথে আমিও যাব। সেটা পরে দেখা যাবে। এবার আমি ছাদ থেকে রুমে চলে আসলাম, তারপর কিছুক্ষণ ফেসবুকিং করলাম। যখনই অফলাইন হতে যাব তখনই সময়ের আইডি থেকে মেসেজ আসলো। হাই। হ্যালো, কেমন আছিস? ভালো, তুমি? আমি ভালো। কি করতেছিস? বসে আছি, তুমি? আমি বসে আছি। আচ্ছা তামিম, একটা প্রশ্ন করব? কর। তুমি কোন ইয়ারে পড়ো? ফাইনাল ইয়ারে। তুই? সত্যি তুমি ফাইনাল ইয়ারে? আমি ফাইনাল ইয়ারে। কোন কলেজে পড়ো? ঢাকা কলেজে।
তামিম, তোমার একটা পিক দাও তো। কেন? তোমাকে চেনা চেনা লাগতেছে তাই। কেন বলতো? পিক দিবা কিনা বলো। ওকে ওয়েট, একটু পর আমার একটা ছবি দিলাম। ছবি দেওয়ার সাথে সাথে সুমাইয়া বলল, তামিম, তুমি আমাকে কোনোদিন দেখেছো? আজকে মাইশার সাথে আমিই ছিলাম। কি তুই? হুম। আরো কিছুক্ষণ কথা বলে অফলাইন হয়ে গেলাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আর 2 দিন পর আমাদের পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আর কোনো সময় নষ্ট না করে সবসময় বই নিয়ে ব্যস্ত থাকি। পরীক্ষার দিন। তামিম, তাড়াতাড়ি রেডি হও। ওকে দাঁড়াও, আমি আসতেছি। এরপর রেডি হয়ে কলেজে গেলাম। ওয়ার্নিং বেল দিয়ে দিল, তাই পরীক্ষার হলে ঢুকে পড়লাম। স্যার প্রশ্ন দিয়ে গেল, কিন্তু প্রশ্ন এত সহজ যে 2 ঘন্টার জায়গায় 50 মিনিটে শেষ করে ফেলছি। এইভাবে একে একে সব পরীক্ষা দিয়ে ফেলছি। সব পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আজ পরীক্ষার দিন শেষ পরীক্ষাটাও দিয়ে ফেললাম। এখন আমাকে চট্টগ্রাম ফিরতে হবে, তা আঙ্কেলকে বলা দরকার। তাই পরীক্ষা দিয়ে সোজা মাইশাকে নিয়ে বাড়ি চলে আসলাম। রাতে আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা কথা বলার ছিল। বলো। কাল সকালে চট্টগ্রাম যাবে, এ আর কি, কোনো সমস্যা নাই। আপনি জানলেন কি করে? মাইশা বলেছে। আর বাড়ি যাওয়া ঠিক আছে, তবে আসার সময় বিয়ানদের নিয়ে আসবা। এখনো বিয়ে হয়নি, তার মধ্যে আমার আব্বু আম্মুকে বিয়ান বানিয়ে ফেলছে। ওনারা কি আসবে? কেন আসবে না? দরকার হলে আমি কল করে বলবো। ওকে আঙ্কেল, এই বলে ডিনার করে রুমে চলে আসলাম। তারপর মা বাবার কথা ভাবতে লাগলাম। বাবা মা, আবার তোমাদেরকে দেখতে পাবো। তোমরা কেমন আছো? তোমাদেরকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালবেলা দরজা করানোর আজ ঘুমটা 12টা বেজে গেল। আমি উঠে দরজা খুলে দেখি মাইশা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই কফিটা রেখে চলে যায়। আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। তারপর নাস্তা করে রুমে চলে আসলাম। ব্যাগ গুছিয়ে আবার নিচে নেমে এলাম। আর আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। কি যে বলো না তুমি। এ নাও। এটা কিসের চাবি? তোমার নতুন গাড়ি। এইসবের কি দরকার ছিল আঙ্কেল? আচ্ছা, এইসব কথা এখন থাক না, তোমার দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল আসি। মাইশা আসি, যদি বেঁচে থাকি তো তাহলে আবার আসবো আঙ্কেল। এই বলে গাড়ি নিয়ে গেট থেকে বের হয়ে যখনই মেন রোডে উঠতে যাব, ঠিক তখন ওই ট্রাকের সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আর কিছু খেয়াল নেই। কি ভাবছেন গল্প শেষ হয়ে গেল? ভুল ভাবছেন, কারণ গল্পের সিজন 2 আসতে চলেছে। সো সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। আর আজকের গল্পটি কেমন লেগেছে? সিজন 2 আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সিজন 2 আপলোড করব কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।